ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, সব থেকে বেশি বাহিনী পূর্ব মেদিনীপুরে। বাহিনী নিয়ে চূড়ান্ত পরিকল্পনা কমিশনের। আরো একবার আপনাদেরকে জানাবো, ভোট ঘোষণার আগেই রাজ্যে বাহিনী। আর এবার যা জানা যাচ্ছে যে সব থেকে বেশি বাহিনী পূর্ব মেদিনীপুরে। বাহিনী নিয়ে চূড়ান্ত পরিকল্পনা নির্বাচন কমিশনের। ভোট ঘোষণার আগেই রাজ্যে বাহিনী। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, এখনো পর্যন্ত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে তার আগেই রাজ্যে আসছে বাহিনী। আর যেটা জানা যাচ্ছে যে সব থেকে বেশি বাহিনী পূর্ব মেদিনীপুরে। কোন জেলায় কত বাহিনী মোতায়েন, কি তথ্য আমরা পাচ্ছি? দেখো, এই যে প্রথম পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, যেটা 1 মার্চ থেকে মোতায়েন হতে শুরু করবে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর পুলিশ জেলাতেই সব থেকে বেশি বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর পুলিশ জেলাতে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর পুলিশ জেলার এসপির অধীনে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকছে। কলকাতা ও মালদাতে 12 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে। তবে এটা কিন্তু প্রত্যেক গোটা জেলা জুড়ে নয়, জেলার অধীনে নির্দিষ্ট কিছু থানাতে থাকবে এই বাহিনী ডেপ্লয়মেন্ট, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে। উদাহরণস্বরূপ যদি বলা যায়, পূর্ব মেদিনীপুর পুলিশ জেলায় যে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, এর মধ্যে নন্দীগ্রাম থানা, ভগবানপুর থানা, তমলুক থানা, রামনগর থানা, অর্থাৎ পূর্ব মেদিনীপুর পুলিশ জেলার অধীনে 5 থেকে 6টি থানার অধীনে এই 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রথম পর্যায়ে মোতায়েন করা থাকবে। যেমন নন্দীগ্রামে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে। এইভাবেই পুলিশ জেলার অধীনে থানাগুলিতে স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট কিছু থানার অধীনে এই বাহিনী ডিপ্লয়মেন্ট করার পরিকল্পনা নির্বাচন কমিশনের তরফে নেওয়া হয়েছে। তবে এই যে প্রথম পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, তা রাজ্যের 35টি পুলিশ জেলাতেই মোতায়েন করা হবে, তেমনটাই কমিশন পরিকল্পনা নিয়েছে। সেখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আলাদা আলাদা করে পরিকল্পনা নেওয়া হয়েছে মোতায়েনের। কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, এই পরিকল্পনা নির্বাচন কমিশন নিয়েছে। যেহেতু এখন নির্বাচন ঘোষণা হয়নি, ফলত আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ারে রয়েছে। এক্ষেত্রে রাজ্যকেও তার চূড়ান্ত মতামত দিতে হবে। রাজ্যের মতামত এলে তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চূড়ান্ত ডিপ্লয়মেন্ট, অর্থাৎ চূড়ান্ত পরিকল্পনা জারি করার নির্দেশিকা দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে রাজ্যের মতামতটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকবে, কারণ যেহেতু রাজ্যের অধীনে থেকে এই বাহিনী কাজ করবে, অর্থাৎ এই বাহিনী যখন বিভিন্ন অঞ্চলে এরিয়া ডমিনেশনে কাজ করবে ভোটারদের কনফিডেন্স বাড়াতে, তখন কিন্তু রাজ্য পুলিশের সঙ্গে থাকবে। পাশাপাশি এই কেন্দ্রীয় বাহিনী যখন কিউআরটি ফর্মে কাজ করবে, অর্থাৎ কিউআরটি হিসেবে কাজ করবে, তখনও কিন্তু রাজ্য পুলিশের বাহিনী থাকবে। প্রাথমিকভাবে এটাই আলোচনা হয়েছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য পুলিশের মতামতটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকবে। এইটা আপাতত নির্বাচন কমিশনের পরিকল্পনা। এই পরিকল্পনায় রাজ্যের তরফে চূড়ান্ত মতামত দেওয়া হলে তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চূড়ান্ত ডিপ্লয়মেন্ট, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে জেলা ভিত্তিক, পুলিশ জেলা ভিত্তিক। অর্থাৎ যেভাবে নির্বাচন কমিশন পরিকল্পনা করেছে 35টি পুলিশ জেলার জন্য মোতায়েনের, সেই অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চূড়ান্ত নির্দেশিকা জারি করে দেওয়া হবে। প্রথম পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর 1 মার্চের মধ্যেই এই বাহিনী রাজ্যে চলে আসছে। বেশ, ভিন রাজ্য থেকে পুলিশ এনে ভোট পরিচালনার দাবি শুভেন্দু অধিকারীর। হতাশার বহিঃপ্রকাশ বলে কটাক্ষ তৃণমূলের। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কখন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোল নলছে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে যদি এসপি আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন, তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ, এটা বন্ধ হবে। শুভেন্দু অধিকারীর ইচ্ছের মতন তো ভারতবর্ষের সংবিধান চলে না। সব জায়গায় যখন নির্বাচন হয়, উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, যখন মহারাষ্ট্রে হয়, একই নিয়মে হয়। পশ্চিমবঙ্গের জন্য তো শুভেন্দু অধিকারী চাইছেন বলে ভারতের নিয়ম পাল্টে যাবে না। এই কথাগুলো বলছেন তার কারণ এগুলো হচ্ছে হতাশার আর্তনাদ। ওনার ভয় হচ্ছে সিপিএম এর মতন আবার বিজেপি একদম শূন্যতে না পৌঁছে যায়, সেই সম্ভাবনাও এবার আছে। ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, মার্চে 2 দফায় মোতায়েন করা হবে 480 কোম্পানি। আর এ নিয়ে এখন থেকেই রাজনীতির হাওয়া গরম। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে।
কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। মার্চেই 480 কোম্পানি বাহিনী চলে আসবে। 1 মার্চ 240 কোম্পানি, 10 মার্চ আরও 240 কোম্পানি। কমিশনের চিহ্নিত স্পর্শকাতর এলাকায় চালাবে টহলদারি। বিজেপির দাবি, যেভাবে এ রাজ্যে ভোট লুট হয় তা রোখার জন্য কেন্দ্রীয় বাহিনী দরকার। এই অভিযোগ কোনোদিনই মানেনি তৃণমূল। তাদের প্রশ্ন, এর আগের বিভিন্ন ভোটে তো কত কত কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারপরেও বিজেপি জিততে পারল না কেন? 2016 সালে বিধানসভা ভোটে বাংলায় এসেছিল প্রায় 1000 কোম্পানি বাহিনী। এর মধ্যে কয়েক কোম্পানি বাহিনী এসেছিল ভোট ঘোষণার আগেই। সেবার তৃণমূল জিতেছিল 211টি আসন। 2019 সালে লোকসভা ভোটে রাজ্যে এসেছিল প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার পরে মোতায়েন করা হয়। সেবার 42 আসনের মধ্যে তৃণমূল জেতে 22টি, বিজেপি 18টিতে। 2021 সালে বিধানসভা ভোট ঘোষণার পরে রাজ্যে মোতায়েন করা হয় 1000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল জেতে 213 আসনে, বিজেপি 77। 2024 লোকসভা ভোটে 920 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। এর মধ্যে কিছু কোম্পানি আসে ভোট ঘোষণার আগেই। 24 ভোটে তৃণমূল পায় 29টি আসন, বিজেপি 12টি। এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নিউজ 18 বাংলা। ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে তার আগে থেকেই কিন্তু স্লোগান যুদ্ধ শুরু হয়ে গেছে বাঁকুড়ায়। সেখানে তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধ। দিলীপ ঘোষকে জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বাঁকুড়ার কতুলপুর, সেখানে দিলীপ ঘোষের মিছিলে রীতিমতো উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগান, অর্থাৎ তৃণমূল বিজেপি স্লোগানিং যুদ্ধ, স্লোগান যুদ্ধ। দেবব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে তার আগে থেকেই স্লোগান যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই নিয়ে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে। কতুলপুর বাজারে চৌরাস্তার মোড় পৌঁছতেই তুমুল এই স্লোগান যুদ্ধ, তারপর ঠিক কি হলো? একদমই, দেখো দুই পক্ষই কিন্তু স্লোগান পাল্টা স্লোগান, অর্থাৎ বলাই চলে যে ভোটের আগেই যে কতুলপুর রাজনৈতিক উত্তপ্ত হতে শুরু করেছে তা বলাই চলে। তোমাকে জানাবো, আজ দিলীপ ঘোষের ঠাসা কর্মসূচি ছিল জয়পুরে, তারপরে কতুলপুরে। জয়পুর কর্মসূচি শেষ করে যখন কতুলপুরে আসে, দোকান সম্পর্ক অভিযান ছিল। একের পর এক দোকানে দিলীপ ঘোষ যায় এবং ভোটের প্রচার করতে থাকে। নেতাজি মোড় সংলগ্ন এলাকায় আসতেই একদল বিজেপি তৃণমূল কর্মী সমর্থক তারা জয় বাংলা স্লোগান দিতে থাকে এবং তাদেরকে রীতিমতো তেড়ে আসে বিজেপি কর্মী সমর্থকেরা। মন্ডল সভাপতির নেতৃত্বে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকেরা এসে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এরপরে সেখান থেকে কিন্তু সরিয়ে নেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি কর্মী সমর্থকরা এগিয়ে যায়। এই বিষয় নিয়ে আমরা দিলীপ ঘোষের কাছে জানতে চেয়েছিলাম। তিনি জানান যে তার জনপ্রিয়তা রয়েছে, তাই তিনি যেখানে যায় সেখানেই উৎসাহিত হয়ে মানুষ এই ধরনের কথা বলে এবং তারাও জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। এই ঘটনায় কিন্তু মন্ডল সভাপতি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেছেন, আজ পেরে গিয়েছি, আগামী দিন ঘর ভেঙে দেবো। অর্থাৎ ভোটের আগেই রীতিমতো উত্তপ্ত কতুলপুর, কারণ দিনক্ষণ যতই কাছে আসছে রাজনৈতিক হাওয়া ততই চড়ছে। প্রিয়াঙ্কা, একেবারেই
বাহিত হয়। টিএমসি লোকেরা কি বলবে? জয় বাংলাই বলবে। আমরা জয় শ্রীরাম বলছি। জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা। আমি কোনো ধর্মকে হাত করে বলি নাই। হ্যাঁ এনে বা আমি ওসব ভয় করি না। আমি একটা পশ্চিমবাংলার নাগরিক হয়ে আমি এসব ভয় করি।